আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো আমরা গতদিন 15 নম্বর উপপাদ্য করেছিলাম ষষ্ঠ অধ্যায়ে। কারো কি মনে আছে 15 নম্বরে কি ছিল? একজন বলো দেখি। গত দিনের উপপাদ্যতায় কি ছিল? বৃহস্পতিবার যেটা করা হলো, কারো মনে নাই? কারো মনে নাই? ত্রিভুজের যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। এটা ছিল স্যার। বাহ, সুন্দর হয়েছে। তোমার মনে আছে, ভালো। তো এটা আমরা শেষ করেছিলাম, তো শেষে সামান্তরিক আসছিল। সামান্তরিক থেকে ওই দুই বাহু সমান্তরাল ডিএফ আর হচ্ছে বিসি, সেখান থেকে বিসি ডিএফটা হচ্ছে বিসির অর্ধেক এবং ডিএফ বিসির সমান্তরাল পেয়েছিলাম। আচ্ছা, ওই রকম ভাবে বোঝার চেষ্টা করে আজকে আমরা উপপাদ্য 17। আচ্ছা, উপপাদ্য 17তে বলা আছে, দেখতে পাচ্ছ না সবাই এখানে? এটা হচ্ছে সাধারণ নির্বাচন। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যা এর উপর লম্ব। বোঝা যায় আর না যায়, আগে এটা কয়েকবার একটু করতে হবে, তারপরে ব্রেনে যখন এই শব্দগুলো যাবে এরপরে বোঝার সুবিধা হবে। দেখো তো সবাই পড়তে পারো কিনা। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যা এর উপর লম্ব। পড়ো তো, ফাইন পড়ো তো, কি লেখা আছে? মাহফুজ, ফাইন মাহফুজ। বৃত্তের কেন্দ্র ও বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ ওর কেন্দ্রে যা এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই ব্যাস এর উপর লম্ব। কি বলতেছো? কোথায় কি এই যে লেখা আছে? কে পড়তে পড়ে বলতে? বৃত্তের কেন্দ্র স্যার আমি পড়বো। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যা এর উপর লম্ব। বাহ, তুমি কি এখানে দেখে বললে না বই দেখে বললে? বোর্ড দেখে। বই দেখে? এখানে ভালো বুঝতে বোর্ড দেখে স্যার। ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা, এখন আমরা মোটামুটি সবার কানে গেছে শব্দগুলো, কিছুটা হলেও কানে গেছে। তো প্রথম কাজ হচ্ছে সাধারণ নির্বাচনটাকে ভালো করে বোঝা। কারো মনে আছে আমি একটা উপপাদ্যের 4টা ধাপ বলছিলাম? মনে আছে কারো? একটা উপপাদ্যের 4টা ধাপ বলেছিলাম, মনে আছে কারো? কারো মনে নাই? ইয়েস স্যার, বলবো স্যার। বলো। 1 নাম্বার বাহু 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 কোন বাহু কোন। এটা তো দুইটা বাহু 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 কোন বাহু কোন। আর অতিভুজ, ইয়েস স্যার, অতিভুজ বাহু হচ্ছে স্যার সমকোণী ত্রিভুজের, আর একটা হচ্ছে কোন বাহু কোন। আমি এটার কথা বলছি না, আমি বলছি উপপাদ্যের। আমি বলি বলো। ধাপ। সর্বপ্রথম ধাপ 4টি: সাধারণ নির্বাচন, চিত্র ও বিশেষ নির্বাচন, প্রয়োজনে অঙ্কন ও বর্ণনা, আর হচ্ছে প্রমাণের যৌক্তিক ধাপ। এইটা। আর সাতমান যেটা বলেছো সেটা কিন্তু আরেকটা, সেটা হচ্ছে সর্বসমের 4টা শর্ত। সর্বসমের কয়টা শর্ত? 5টা কি 4টা স্যার? শর্ত না, ঠিক, ওটা সর্বসমের 4টা উপপাদ্য। 1 নাম্বার বাহু, 2 নাম্বার বাহু কোণ বাহু, 3 নাম্বার কোণ বাহু কোণ, 4 নাম্বার অতিভুজ বাহু। তার দুইটাই 4টা, তো তোমার অনেক গোলায় গেছে, দুইটাই 4টা। উপপাদ্যের ধাপ 4টি, এটা গেল আরেকটা।
আর সর্বসময়ের উপপাদ্য হচ্ছে 4টা। উপপাদ্যের ধাপ যে 4টা সেটা হচ্ছে 1 নাম্বার সাধারণ নির্বাচন, 2 নাম্বার চিত্র ও বিশেষ নির্বাচন, 3 নাম্বার হচ্ছে প্রয়োজনীয় অঙ্কন ও বর্ণনা, আর 4 নাম্বার হচ্ছে প্রমাণের যৌক্তিক ধাপ। আর তুমি যেটা বলেছো ওটা হচ্ছে 2টা ত্রিভুজ সদৃশকোণী হবে এই উপপাদ্যগুলো যদি পালন করে, বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, কোণ বাহু কোণ। স্যার আপনি ধাপগুলো কি আরেকবার বলতে পারবেন? আরেকবার শুনবে? জি স্যার, বললে ভালো ধাপ হতো। হচ্ছে সাধারণ নির্বাচন, তোমাদের বইতে আছে, 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে শুরুতে আছে উপপাদ্যের ধাপ। 1 নাম্বার সাধারণ নির্বাচন। এই সাধারণ নির্বাচন চিত্র নিরপেক্ষ নাকি চিত্র নির্ভর? নিরপেক্ষ। চিত্র নিরপেক্ষ। যেমন এখানে লেখা আছে বাংলাতে চিত্রের নাম নাই, এবিসি কিছু বলা নাই, এটা হচ্ছে সাধারণ নির্বাচন, চিত্র নিরপেক্ষ। এরপরে সাধারণ নির্বাচনকে বুঝে একটা নির্দিষ্ট চিত্র আঁকতে হবে, ওই চিত্র এবং ওই চিত্রের যে বর্ণনা সেটাকে বলা হয় বিশেষ নির্বাচন। তাহলে দ্বিতীয় নম্বরে কি চিত্র ও বিশেষ নির্বাচন। 3 নাম্বার প্রয়োজনে অঙ্কন ও বর্ণনা। প্রয়োজনে অঙ্কন, যদি প্রয়োজন হয় তাহলে অঙ্কন করতে হবে, প্রয়োজন না হলে অঙ্কন করতে হবে না। 4 নাম্বার হচ্ছে প্রমাণের যৌক্তিক ধাপ। কি বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আর এটা হচ্ছে, দুইটার মধ্যে যেন গোলমাল না হয়। তো আমরা প্রথমে এই জন্য ফার্স্ট যে ধাপটা সেটা আগে বুঝবো, সেটা হচ্ছে সাধারণ নির্বাচনটা আগে বুঝবো, চিত্র নিরপেক্ষ যেটা সেটা বুঝতে হবে, তারপরে সেটা বুঝে চিত্র আঁকতে হবে, তারপরে চিত্রের বর্ণনা, তারপরে প্রয়োজনীয় অঙ্কন, তারপরে প্রমাণ, সিরিয়াল বাই সিরিয়াল আসবে। আচ্ছা দেখো কি বলা আছে প্রথমে, বৃত্তের বৃত্ত ছিল না সবাই, গোল। জি স্যার। এই যে বৃত্ত তো সবাই ছিল, যে গোল একটা বৃত্ত আঁকলাম, বৃত্তের কথা বলতে তো বৃত্ত আঁকতেই হবে, একটা বৃত্ত আঁকলাম, মোটামুটি কাছাকাছি একটা বৃত্ত, সুন্দর হয়নি, এই হচ্ছে একটা বৃত্ত। তো বৃত্ত মানে তার সাথে আরেকজন কে থাকবে, বৃত্তের সাথে বৃত্তের কেন্দ্র থাকবে। কেন্দ্র ছাড়া কি বৃত্ত হয়? কেন্দ্র ছাড়া বৃত্ত হয়? নো স্যার। নো স্যার, নো স্যার। থাকবে আর ব্যাসার্ধ নিয়ে বৃত্ত হবে। বৃত্ত বলা হয় কেন্দ্র থেকে সমদূরবর্তী চারিদিকের যে রেক্টাঙ্গেল বিভাগ, ওই তাকে বলা হয় বৃত্ত, আর সমান ওই দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। বুঝছো তো এটা? আচ্ছা, বৃত্তের কেন্দ্র, তাহলে বৃত্ত আমাদের আঁকা হয়ে গেছে, কেন্দ্র আঁকা হয়ে গেছে, বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র একটা পয়েন্ট, যেটা আমরা বলবো ও হচ্ছে একটা পয়েন্ট, একটা বিন্দু। এটার সাথে ব্যাস ভিন্ন কোণ যায়, ব্যাস ভিন্ন কোণ যায়, এই শব্দটা বুঝো। ব্যাস ছিল সবাই, ব্যাস। জি স্যার। কেন্দ্র যে যায় তাকে বলা হয় ব্যাস। আচ্ছা, ব্যাসটাকে আমরা একটু অন্যভাবে বুঝি, তার আগে জ্যাটা বুঝি। জ্যা হচ্ছে বৃত্তের উপরে যে কোনো দুটো বিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যাবে সেটার নাম হচ্ছে জ্যা। সেটা ব্যাস হতেও পারে, নাও পারে, যে কোনো জায়গায়। আমি যদি মনে করেন এখানে যোগ করলাম, এটা একটা বিন্দু নিলাম, এখানে বিন্দু নিলাম, এই দুটো বিন্দু যোগ করে দিলাম, তার এটার নাম কি, ব্যাস না জ্যা? জ্যা। 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 আচ্ছা, এই জ্যাটা যদি কেন্দ্র দিয়ে যেত তাহলে তার নাম কি হতো? ব্যাস হতো। ব্যাস হতো। তাহলে ব্যাসের যে কোনো দুটো বিন্দু যোগ করে সেটা কেন্দ্র দিয়ে যাক অথবা না যাক, তার নাম হচ্ছে জ্যা। আর জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে তার নাম কি? ব্যাস। ব্যাস। ব্যাস সম্পর্কে আমরা জানি, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। জানো না সবাই? এই সোজাটা কোন জানো? জি স্যার। তখন এপারে একটা দূরত্ব থাকবে ব্যাসার্ধ, ওপারে একটা ব্যাসার্ধ, দুটো মিলে ব্যাসার্ধের দ্বিগুণ। আচ্ছা, এখন চিন্তা করো যে সব ব্যাসই কিন্তু জ্যা, সব ব্যাসই জ্যা, তাই না? জ্যা না হয় কি কেউ ব্যাস হতে পারবে? সব
ব্যাসই হচ্ছে জ্যা, কিন্তু সব জ্যা কি ব্যাস? নো স্যার, সব No, ব্যাস sir. যায় না নো স্যার, কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে স্যার। হ্যাঁ, যেই জ্যাটা কেন্দ্র দিয়ে যাবে অর্থাৎ কেন্দ্রগামী জ্যা তাকে বলা হয় ব্যাস। আর ব্যাসই হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় জ্যা, তার চেয়ে বড় আর কোনো জ্যা হতে পারবে না। বৃত্তের সবচেয়ে বড় জ্যার নাম ব্যাস। ব্যাস ব্যাস কেন্দ্রগামী জ্যার নাম ব্যাস। ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণের নাম ব্যাস। ব্যাস ব্যাসের তিনটা পরিচয় পেলাম আমরা। বৃত্তের বৃহত্তর জ্যা, বৃত্তের কেন্দ্রগামী জ্যা, বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, তিনটা পরিচয় পেলাম ব্যাস সম্পর্কে। তাহলে আমরা জ্যাকেও চিনতে পারলাম, ব্যাসও চিনতে পারলাম। এখন এখানে কথাটা কি লেখা আছে? ব্যাস ভিন্ন কোন জ্যা। ব্যাস ভিন্ন মানে হচ্ছে ব্যাস হওয়া যাবে না। আমরা জানি যে জ্যা ব্যাস হতেও পারে নাও পারে। তাহলে আমরা কোন জ্যায়ের কথা বলছি, যেটা ব্যাস হবে নাকি ব্যাস হবে না? হবে না। ব্যাস হবে না। সবাই কথা বলো, তাহলে সবার বোঝানোর সুবিধা হবে। তাহলে বৃত্তের কেন্দ্র আমরা পেয়েছি ও, তার সাথে কি নিয়ে কথা হচ্ছে? ব্যাস ভিন্ন কোন জ্যা নিয়ে কথা হচ্ছে। এই ব্যাস ভিন্ন কোন জ্যাটা হচ্ছে আমাদের এবি। এবিটা হচ্ছে ব্যাস ভিন্ন কোন জ্যা। বুঝে আসছে? এবি কি ব্যাস না ব্যাস ভিন্ন জ্যা? জ্যা। এবি ব্যাস ভিন্ন জ্যা, শুধু জ্যা, এটা ব্যাস হতে পারবে না, কারণ কেন্দ্র নিয়ে আমরা নিয়ে যাই। এটা বলা আছে যে ব্যাস ভিন্ন কোন জ্যা, তাই ব্যাস ভিন্ন জ্যা নিলাম হচ্ছে এবি। বিষয় নির্বাচনে লেখা আছে ব্যাস নয় এরূপ একটি জ্যা। ব্যাস ভিন্ন জ্যা মানে এটাকে লেখা আছে ব্যাস নয় এরূপ একটি জ্যা হচ্ছে এবি। আচ্ছা, শুধু এবিতে এসে আরেকটা কথা আছে, এর কি আবার মধ্যবিন্দু। মধ্যবিন্দু বোঝানো গতকালকে তো হয়েছিল, গত ক্লাসে বৃহস্পতিবারের ক্লাসে এবি এবং এসি মধ্যবিন্দু ছিল ডি আর ই। তো মধ্যবিন্দু হচ্ছে একটা সরল কি বলে রেখাংশ অথবা একটা বাহুর মাঝখানের যে বিন্দু, সেটাকে বলা হয় সেই বাহু বা রেখার মধ্যবিন্দু, যেটা ওই বাহুকে দুই ভাগে ভাগ করে। তো আমরা সেই মধ্যবিন্দু নিলাম হচ্ছে যে এই বাহু, এখানে নাম দিলাম এম। তো ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু, এইটুকের পরিচয়, এইটুক দ্বারা কোন বিন্দুটাকে বোঝাচ্ছে? ও, এ, বি না এম? স্যার কি বললেন? ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু। এই যে ব্যাস ভিন্ন কোন জ্যায়ের এম কে, এম কে, এম কে এম বোঝাচ্ছে। এম স্যার, এম বোঝাচ্ছে। আর বৃত্তের কেন্দ্র দ্বারা কোনটাকে বোঝাচ্ছিল? ওকে। ওকে ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নেই, ওকে। তাহলে বৃত্তের কেন্দ্র আমরা পেয়েছি ও, আর এখান থেকে এখান পর্যন্ত যা লেখা আছে তাতে পেয়েছি হচ্ছে এম। এটা কি সবার কাছে ক্লিয়ার ও আর এম সম্পর্কে? জি স্যার। জি স্যার। দুই তিন জনই কথা বলছে, আর সবাই কথা বলছে না। সবাইকে বুঝতে হবে তো বিষয়টা, নাহলে প্রশ্ন করো, তোমার ভয় কিসে? বৃত্তের কেন্দ্র আর ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু এম আমরা পেলাম। তো এখানে দেখে দেবো না কি বলছে আবার সংযোজক রেখাংশ। তা আবার কি সংযোজক রেখাংশ? কয়টা বিন্দু পেয়েছি আমরা? দুইটা বিন্দু ও আর এম। দুইটা। ও আর এম কে সংযোগ করলে কি পাওয়া যাবে? সংযোগ করে দিলে ও এম পাওয়া যাবে। ও আর এম কে সংযোগ করলে পাওয়া যাবে ও এম। এখন শুরু থেকে সংযোগ রেখাংশ পর্যন্ত ডেল লাইন কথা দ্বারা কি বোঝাচ্ছে? ও এম কে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? ও এম কে। ও এম কে বোঝাচ্ছে। এটা ক্লিয়ার সবার কাছে? যে বৃত্তের কেন্দ্র আর ব্যাস বিন্দু জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, ওই রেখাংশের নামটা কি? ও এম। এত কথা দ্বারা বোঝাচ্ছে ও এম কে। এখন ও এম সম্পর্কে কি বলা আছে? ও এমটা হচ্ছে ওই জ্যায়ের উপর লম্ব। কোন জ্যায়ের মধ্যবিন্দুর কথা বলা হচ্ছিল? যা এখানে কোনটা? এবি এর। এবি। তাহলে কে এবি এর উপর লম্ব? ও এম। ও এম। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে হচ্ছে ও এম রেখাংশ এবি যা এর উপর লম্ব। আচ্ছা, ও কেন্দ্র বিশিষ্ট এবি বললে, বৃত্ত বললে কেমন লাগবে? আমরা এখানে একটা সি দিলাম যাতে বলা যায় সুবিধা, এবিসি। এবিসি বৃত্ত বলার জন্য সি বিন্দুটা অতিরিক্ত দিলাম।
আমরা সাধারণ নির্বাচন পড়ে পড়ে যেটা বুঝলাম সেইভাবে কিন্তু এই চিত্রটা এঁকে ফেললাম, নাকি চিত্র আঁকতে আবার নতুন করে কিছু মুখস্থ করতে হয়েছে আগে থেকে? নো না স্যার। স্যার। নো স্যার। নো স্যার। এক্ষেত্রে আমরা একটা বৃত্ত আঁকলাম ও কেন্দ্র বিশিষ্ট, ব্যাস ভিন্ন যা নিলাম আমরা এবি, তার মধ্যবিন্দু নিলাম এম, আর ও আর এন যোগ করে সংযোগ রেখাংশ পেলাম। এখন আমরা বললাম ওই রেখাংশটা অর্থাৎ ও এর রেখাংশটা যে জ্যাটা সম্পর্কে কথা বলছি এবি, এবি জ্যার উপর লম্ব, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে সাধারণ নির্বাচন বুঝে আসলো চিত্র, চিত্রটা যেহেতু নির্দিষ্ট করে দিলাম, চিত্র নির্ভর করে দিলাম, তো চিত্র নির্ভর যে বর্ণনাটা এখন লিখবো তার নাম কি হবে? চিত্র বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন আমি লিখবো না এখানে, বইতে আসতে তোমরা দেখে নিও। বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচন চিত্র নির্ভর। আচ্ছা, চিত্রটা কি ছিল না আমরা নিজেরা গেস করে আঁকলাম? এবিসি এটা নাম নিজেরা আঁকালাম। নিজেরা আঁকিয়েছি। ছিল না। তাহলে বিশেষ নির্বাচনের শুরুর কথাটা কি হবে? মনে করি। মনে করি। আচ্ছা, মনে করি সাধারণ নির্বাচনে যে বৃত্ত সম্পর্কে কথা বলা হচ্ছিল আমরা মনে করি সেটা হচ্ছে এবিসি, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্ত। এই কারণে মনে করে লিখতে হয়, কারণ সাধারণ নির্বাচনে তো কোনো নাম ছিল না। তো বিশেষ নির্বাচনটা আমি একবার বলছি, দেখো। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত এবং এবি ব্যাস 9 এরূপ একটি এম হচ্ছে ব্যাস 9 এরূপ একটি জ্যা এবি এর মধ্যবিন্দু। অথবা বলতে পারো ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত এবং ব্যাস 9 এরূপ একটি জ্যা এবি এবং তার মধ্যবিন্দু হচ্ছে এম। ও আর এম যোগ করি, প্রমাণ করতে হবে যে ও এর রেখাংশ এবি জ্যা এর উপর লম্ব। লম্ব। আরেকবার বলবো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে ব্যাস 9 এরূপ একটি জ্যা এবি এবং তার মধ্যবিন্দু বা এবি এর মধ্যবিন্দু হচ্ছে এম। এম আর এম যোগ করি, সংযোজক রেখাংশের কথা বলেছে আমরা যোগ করে দিলাম বিশেষ নির্বাচনের মধ্যে। এটা কিন্তু অঙ্কনের মধ্যে পড়ছে না, এমনি চিত্রের মধ্যে এটা যোগ করে দিচ্ছি বিশেষ নির্বাচনের মধ্যে। ও কমা এম যোগ করি, প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এবি জ্যা এর উপর লম্ব। আচ্ছা, কে বলতে পারবে? একজন বলো দেখি বিশেষ নির্বাচনটা। আচ্ছা বলো, অদিত্য বলো। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি এর এমন একটি মানে এবিসি বৃত্তে এমন একটি যা ব্যাস 9 এবি। স্যার ঠিক হচ্ছে? এটাকে আগে বলো, এবি ব্যাস 9 এরূপ একটি জ্যা। এরূপ একটি জ্যা এবি এবং এই জ্যা এর মধ্যবিন্দু হচ্ছে এম। এরপর ও এবং এম যোগ করি, প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এবি জ্যা এর উপর লম্ব। লম্ব। বাহ। আরেকজন ছেলেদের মধ্যে একজন বলো। বলবো স্যার? আচ্ছা বলো। ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এবি জ্যা 9 এমন একটি ব্যাস এবং এর মধ্যবিন্দু এম। ও এম যোগ করি। উল্টা Yes, বলো। sir. তুমি বললে জ্যা 9 এরূপ একটি ব্যাস, উল্টা হবে ব্যাস 9 এরূপ একটি জ্যা। ও আচ্ছা, ইয়েস স্যার। হ্যাঁ, ব্যাস 9 এমন একটি জ্যা, ও এম যোগ করি, প্রমাণ করতে হবে যে এবি জ্যা এর উপর ও এম একটি লম্ব বা ও এম লম্ব এবি। ঠিক আছে, সংক্ষেপে লিখতে পারো, এইভাবে সংক্ষেপে লিখতে পারো ও এম লম্ব এবি। এটা গণিতের ভাষায় এই চিহ্নের নাম হচ্ছে লম্ব চিহ্ন, এটার নাম ও এম লম্ব এবি। বাহ, সুন্দর হচ্ছে। আরেকজন কে বলবে? আচ্ছা বলো নাফিসা। মনে করি এবিসি বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে ব্যাস ভিন্ন এবি জ্যা এর মধ্যবিন্দু এম এবং ও এম যোগ করি,
প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এবি জ্যা এর উপর লম্ব অথবা ও এম লম্ব এবি। বাহ, সুন্দর হয়েছে। আর ফাহিম, আর কতজন আছে বলো? অনেকজন আছে তো এখনো। তারপর ইয়াসরা, ইয়াসরা বলো। কথা না বললে কি আর ব্রেন বুঝতে পারবে এত কিছু? কথা বলতে হবে তো, তাহলে তো ব্রেন টের পাবে যে কিছু একটা বুঝতে পারলাম। আর কেউ বলবে না? নাওয়ার, মুমতাহিনা, ফাতেমা, কি আর কেউ কথা বলবে না? রিশা, তাহলে লাভ কি হলো? এত বড় একটা তোমরা বলতে না পারো। রাতুল, নাই। আচ্ছা, এখন যে অবস্থায় আছে এই অবস্থায় কি কোনো ত্রিভুজ তৈরি হয়েছে যে আমরা প্রমাণ করব, প্রমাণ করতে পারবো এরকম কোনো ত্রিভুজ তৈরি হয়েছে? নো স্যার, নো স্যার। মানে হয়েছে কিন্তু আঁকানো হয়নি। হ্যাঁ, কি বললে? স্যার ওই বললো যে ত্রিভুজটা আঁকানো হয় নাই। ত্রিভুজ আঁকানো হয়নি, ত্রিভুজটা আঁকানো লাগবে। তাহলে এটা কি চিত্রের মধ্যে পড়ে নাকি অতিরিক্ত অঙ্কন করতে হবে? না স্যার, এটা চিত্রের অঙ্কন, মধ্যেই পড়ে। অতিরিক্ত অঙ্কন। অতিরিক্ত অঙ্কন। 3 নাম্বার ধাপে কি ছিল? প্রয়োজনে অঙ্কন। 3 নাম্বার ধাপে ছিল প্রয়োজনে অঙ্কন। তাহলে এখানে আমরা প্রয়োজনে অঙ্কন করে দিই, অর্থাৎ ও এ আর ও বি যোগ করে দিই। অঙ্কনটা কি হবে? অঙ্কন হবে হচ্ছে ও কমা এ এবং ও কমা বি যোগ করে এইটুকু শুধু অঙ্কন, আর কিছু লাগবে না আমাদের। ও এ আর ও বি যোগ করে দিলাম। তোমরা কথাও বলছো না, আবার প্রবলেমও বলছো না, তাহলে কিভাবে হবে? কারো প্রবলেম নাই? শুরু থেকে বুঝতে পারছো সবাই? নো স্যার, কোনো প্রবলেম নাই স্যার। তোমার তো নাই, তুমি তো কথা বলতেছো। যারা কথা বলছে না তারা তো কিছু বলছে না, প্রবলেমও না আছে কিনা সেটাও বলছে না, আবার কথাও বলছে না, মানে পারে এটাও দেখাচ্ছে না। কত মুশকিল। আর অনেকে আসতেছে পরে, তোমরা তো সময় মতো না আসলে বুঝতে পারবে না। সময় মতো দেখতে হবে পুরো ক্লাসে, বিশেষ করে গণিত, ফিজিক্স, এই সমস্ত ক্লাসে। তো বৃত্তের কেন্দ্র ব্যাসভিন্ন যা আমরা পেয়ে গেছি, কেন্দ্র হচ্ছে ও, ব্যাসভিন্ন যা, এই মধ্যবিন্দু হচ্ছে এম, যোগ করে দিলাম সংযোজক রেখাংশ ও এম। প্রমাণ করতে হবে ও এম রেখাংশ এই যা এবং লম্ব। আরো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই তোমাদের ক্লাস 8 এ এটা ছিল, 8 এর বইতে এটা ছিল, এটাও ছিল, 18 নম্বরটাও ছিল। তো সেখানেও পরে আসলে তোমরা বলতে পারবে, আর ওখানেও ফাঁকি দিয়েছো। এখন প্রমাণে আসে, সময় খুব অল্প, আমি প্রমাণ একটু দেখাবো। তোমরা আগামী সোমবারের যে ভিডিও ক্লাস পাবে সেখানে পরিপূর্ণ হয়ে যাবে। প্রমাণের ক্ষেত্রে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, একটা হচ্ছে ও এম এ, আর একটা ত্রিভুজ হচ্ছে ও এম বি। এই ত্রিভুজ দ্বয়ের মধ্যে, এই ত্রিভুজ দ্বয়ের মধ্যে, এই কথাটা লেখার মানে হচ্ছে আমরা এখন এই দুই ত্রিভুজকে টেস্ট করা শুরু করব। ওই যে চারটা যে উপপাদ্য আছে সর্বসমাধান, এই চারটার মধ্যে দেখি কোনটা দিয়ে হয়। তো কি কি জানা আছে আমাদের? সমান দুইজনারই ও এ ইকুয়াল টু ও বি, তাই না? কথা বলো, ও আর ও বি সমান না? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। সমান দিচ্ছি। কারণটা কি দুজন সমান হওয়ার কারণ? মধ্যবিন্দু তাই। ও আর ও বি মধ্যবিন্দু। মধ্যবিন্দুর কারণে হবে কেন? ও আর ও বি তো দুই সাইডে আছে, এখানে কিসের মধ্যবিন্দু? ও আর ও বি
একই বৃত্তের ব্যাসার্ধ না, ওএটাও বৃত্তের ব্যাসার্ধ, ওবিও ব্যাসার্ধ, যত রকম ব্যাসার্ধ আছে সব ব্যাসার্ধ সমান, তাহলে তো বৃত্তই হবে না। ওএ আর ওবি কিসের জন্য সমান? বৃত্তের উভয় একই বৃত্তের বৃত্তের ব্যাসার্ধের জন্য। আচ্ছা, এরপরে যেটা মধ্যবিন্দু বলছেন এরপরে হবে ওএম ইকুয়াল টু বিএম। এইটা হচ্ছে মধ্যবিন্দু, এম এ বি এর মধ্যবিন্দু। এই কারণে এটা সমান। 3 নাম্বার দেখো দুইজনের একই মাপ কমন একটা বাহু আছে, ওএম সমান ওএম, সাধারণ বাহু। আর এটাকে বলা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা তো কোনো কোণ পাইনি, শুধু বাহুর পর বাহু, বাহুর পর বাহু, 3টা বাহু হয়ে গেছে। 3টা বাহু পেলে উপপাদ্যটা কি হয়? বাহু 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 উপপাদ্য। বাহু 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 উপপাদ্য। ঘোষণা দেব না, 3টা বাহু পেয়ে গেলাম। অতএব ওএম এর সর্বসম হচ্ছে ত্রিভুজ ওএম বি বি। তাহলে হচ্ছে বাহু বাহু বাহুর সর্বসমতা উপপাদ্য। এই উপপাদ্য অনুসারে এরা দুইজন সর্বসম। আচ্ছা, সর্বসম হয়ে গেল। এখন তো সবই সমান, আমাদের দরকার লম্ব প্রমাণ করতে গেলে কি দরকার হয়? কোণ দরকার হয়। লম্বের সম্পর্ক কার সাথে? সমকোণের সাথে। লম্বের সম্পর্ক কার সাথে? সমকোণ। সমকোণের সাথে। সমকোণ হলে লম্ব হবে, সমকোণ না হলে লম্ব হবে না। লম্ব হলে সমকোণ হবে, লম্ব না হলে সমকোণ হবে না। দুইজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটা না হলে আরেকটা হবে। তো কোন কোণটাকে লম্ব দেখাতে হবে এবং সমকোণ দেখাতে হবে এই দুই পাশের কোণ। অতএব আমরা সেই দুই কোণ নিই, একটা হচ্ছে ও এম এ ইকুয়াল টু কোণ ও এম বি। বি। এই দুইটা কোণ আমরা সমান করলাম। আচ্ছা, আমাদের সময় বেশি নাই, দেখো এরপরে একটা বই যাদের আছে বইগুলো দেখো, এরপর একটা লাইন লেখা আছে, যেহেতু কোণ নয় রৈখিক যুগল কোণ এবং উভয়ের পরিমাণ সমান, লেখা আছে না? জি স্যার। কোণ নয় রৈখিক যুগল কোণ, ইয়েস, উভয়ের পরিমাণ সমান, এই কথা লেখা আছে। রৈখিক যুগল কোণ মানে কি? একটা রেখা একই রেখার উপর অবস্থিত দুইটা কোণকে বলা হয় রৈখিক যুগল কোণ। আমি যে চিত্রটা সর্বশেষ আঁকলাম দেখতে পাচ্ছ না ডান পাশে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। Yes, sir. ঠিক চিহ্ন দেওয়া আছে। এটাও রৈখিক যুগল কোণ নাকি রৈখিক যুগল কোণ না? এরা রৈখিক যুগল কোণ স্যার। রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ। সমান না, দুজন কি সমান? একজন বড় একজন ছোট। নো স্যার। আচ্ছা, একজন বড় একজন ছোট। কত ডিগ্রি কোণ থাকে একটা রেখার উপরে? 180। 180 ডিগ্রি বা এক সরল কোণ বলা হয় এটাকে। এক সরল রেখার কোণকে এক সরল কোণ বলে। আচ্ছা, 180 কে যদি সমান দুই ভাগে ভাগ করা যায় তখন কত কত হবে? এক সমকোণ করে হবে 90 করে। এক সমকোণ করে 90 করে। তাহলে এই দুইটা কোণ যেহেতু একটা রেখার উপরে দুইটা কোণ আছে এবং দুইজন সমান, দুইজন সমান মানে কি 89 এর 91 হবে না 90 90? 90 90 90। 90 90। তাহলে যে কথাটা যে লেখা আছে তার 90 90 পেয়ে যাব। অতএব কোণ OM এবং OMB এক সমকোণ, সুতরাং লম্ব। ওএমটা এর উপরে লম্ব। এই দুইটা লাইন তোমরা দেখে নিও একটু, আমি আর লিখলাম না। আমি তারপরও চেষ্টা করব যে এটা তোমাদের প্রমাণের অংশটা একটু ভালো করে ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। মানে তোমরা ভিডিওটা দেখো স্যার, একটু সাইড দেন। আর সবকিছু তো বইতেই আছে, এখানে শুধু বুঝে না। আমি সবকিছু তো লিখিনি, বিশেষ নির্বাচন লিখিনি, অঙ্কন লেখছি, প্রমাণও খুব ভালো করে লিখিনি। তোমরা বই যেটা আছে বইকে ফলো করো, আর আমার এখান থেকে বুঝে না। তো ঠিক আছে, মোটামুটি বুঝে আসার কথা। না হলে সোমবারে ক্লাসে দেখো, ইনশাআল্লাহ বুঝে আসবে। বোঝার পরে এটা না দেখে আবার লিখতে হবে, না দেখে যদি লিখতে পারো এবং কারো সামনে যদি এটা বর্ণনা করতে পারো, সুন্দর করে বোঝাতে পারো, তাহলে দেখবে তোমার এটা ভুল হবে না। তো আমরা ক্লাসে থাকলে কিন্তু ক্লাসে একজন একজনকে সামনে ডাকি যে তুমি আসো, এসে আমাদেরকে বোঝাও। এতে করে কিন্তু যে বোঝায় তার বুঝতে আর সমস্যা থাকে না।
ক্লাস যদি কোনো সময় চালু হয়ে যায় তাহলে তোমাদেরকে সামনে ডেকে বোর্ডে ডেকে সবাইকে বোঝানোর জন্য বলা হবে, ঠিক আছে? এটাকে বলে প্রেজেন্টেশন। তো তোমরা এখন যে পরিস্থিতিতে আছো এই পরিস্থিতিতে চেষ্টা করো বুঝে না দেখে লেখার চেষ্টা করো, নিজে নিজেকে বোঝাও, ঠিক আছে? নিজেকে বোঝাও, তাহলে তোমার বাবা মা আছে তাদের কাছে একবার শোনাও, ঠিক আছে? বুঝে বুঝে শোনাবে। তো এই পর্যন্ত আজকে, সবাই ভালো থেকো, আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু স্যার আলাইকুম। পড়া কি? আসসালামু আলাইকুম। 17 নাম্বার এটাই পড়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। পড়া কিভাবে বলে দেওয়া আসসালামু আলাইকুম।